বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী। জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির রওশনপন্থীদের মানববন্ধন। অল্প সময় সবকিছু সংস্কার সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। জানাবো নির্বাচন নিয়ে অবিশ্বাসের কারণ কি, এবং সর্বশেষ জানাবো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরো বেশি ফোর্স নেওয়ার অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকটের কারণে অনেক ফিলিস্তিনি বাসিন্দা এখন বেঁচে থাকার তাগিদে সামুদ্রিক কচ্ছপের মাংস খাচ্ছে। বিশেষ করে গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের একতরফা স্থল বিমান হামলা শুরুর পর ত্রাণ প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়, যার ফলে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে উপত্যকাবাসী। প্রতিবেদনে বলা হয়, খাবার না পেয়ে অনেক পরিবার এখন বিকল্প প্রোটিনের উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ রান্না করে খাচ্ছেন। এদের কেউ কেউ আগে কখনো কচ্ছপ দেখেননি, এমনকি ভয় পেতেন, তবুও ক্ষুধার তীব্রতায় বাধ্য হয়ে তারা এই নিষিদ্ধ প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করছেন। গাজাবাসী মাজিদা কানান, যিনি এখন খান ইউনুস শহরের একটি তাঁবুতে পরিবার নিয়ে বসবাস করছেন, রান্নার হাঁড়িতে কচ্ছপের মাংস ফোটাতে ফোটাতে বলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা বলেছিলাম এটা বাছুরের মাংসের মতো সুস্বাদু। কেউ কেউ খেয়েছে, কেউ খায়নি। 61 বছর বয়সী মাজিদা বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই তৃতীয়বার তিনি কচ্ছপ রান্না করছেন। বাজারে কিছুই নেই, বিশেষ করে মাংস তো নেই। তিনি বলেন, 2 ব্যাগ ছোট সবজি কিনতে 80 শেকেল অর্থাৎ $22 খরচ করতে হয়। সাধারণত কচ্ছপের খোলস ছাড়ানোর পর মাংস কেটে সেদ্ধ করে তা পেঁয়াজ, টমেটো, গোলমরিচ এবং বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়। তবে এই প্রাণী আন্তর্জাতিকভাবে সংরক্ষিত বিপন্ন হিসেবে পরিচিত। তবুও গাজার উপকূলে জেলেদের জালে ধরা পড়লে এসব কচ্ছপকেই বর্তমানে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক জেলে আব্দুল হালিম কানান বলেন, আমরা কখনোই কচ্ছপ খাওয়ার কথা ভাবিনি। যুদ্ধ শুরু হওয়ার পর খাবারের এতই সংকট হয়েছে যে আমাদের কোনো উপায় নেই। আমরা ইসলামী নিয়ম মেনেই কচ্ছপ জবাই করছি। যদি দুর্ভিক্ষ না হতো তাহলে কচ্ছপ ছেড়ে দিতাম, তবে এখন আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করতে হচ্ছে। জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির রওশনপন্থীদের মানববন্ধন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের নেতাকর্মীরা। নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্য সহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন। নেতারা বলেন, শনিবার দলের বর্ধিত সভায়ও তার গ্রেপ্তারের দাবি করা হয়। দুদক ইতোমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদের গ্রেপ্তারের দাবি জানাই, অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। অল্প সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। অল্প সময়ের মধ্যে সবকিছু সংস্কার করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা এক ধরনের অন্তর্বর্তী সরকার, তবে আমরা জনগণের স্বার্থে কিছু ভালো সংস্কার শুরু করব, যাতে আমরা একটি পদক্ষেপ নিতে পারি যা রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারে। উপদেষ্টা জানান, তারা খুব অল্প সময়ের জন্য দায়িত্বে থাকাকালীন সংস্কার আনার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা থেকে উত্তরণ করেছি এবং বর্তমানে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছি। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক সরকার এবং জনগণের প্রচেষ্টার কারণে। নির্বাচন নিয়ে অবিশ্বাসের কারণ কি? আমাদের দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো আইন কানুন কিংবা বিধিবিধান নেই। তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে? একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অভ্যুত্থানের চালিকা শক্তির আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার গঠিত ও ক্ষমতায়িত হয়েছে। গণঅভ্যুত্থানের যেমন একটি লক্ষ্য ছিল, তেমনি গণঅভ্যুত্থানের পর সেই শক্তির তথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সরকারের এজেন্ডাভুক্ত হয়েছে। সুতরাং ধরে নেওয়া যায়, ওই এজেন্ডাগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। কিন্তু তা কি অনির্দিষ্টকাল হতে পারে? এটা সবাই বলছেন যে কোনো সরকারের মেয়াদই অনির্দিষ্টকাল হতে পারে না। সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেশের রাজনীতিতে একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই ইস্যুটি নিয়ে বর্তমান সরকারের শুরু থেকে সব মহলে আলোচনা মতামত চলে এসেছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের মেয়াদ এবং সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুরু থেকেই 2026 সালের জুনের মধ্যে বলে আসা হচ্ছে। কিন্তু তারপরও সরকারের মেয়াদ এবং নির্বাচনের সময়সূচি নিয়ে বিভিন্ন সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধূম্রজালের সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এটা হতে পারে 1 বছর, আবার হতে পারে 4 বছরও। সেই সাক্ষাৎকারে তার ওই বক্তব্য প্রকাশের আগে থেকেই দেশের মধ্যে গুজব ছিল যে শেখ হাসিনার শেষ মেয়াদের 4 বছর আগেই তার পতন ঘটেছে। অন্তর্বর্তী সরকার সেই 4 বছর ক্ষমতায় থাকবে। প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকারের পর সেই গুজব একটা ভিত্তি পেয়েছিল। যদিও তিনি বছরের পর পরে বহুবার বলেছেন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা। দিন কয়েক আগে গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির প্রথম সারির নেতা সার্জিস আলম নিজের ফেসবুক পেজে বলেন, তার নিজের আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার 5 বছর ক্ষমতায় থাকুক। বক্তব্যটি ব্যক্তিগত অনুভূতির প্রকাশ হলেও তিনি যেহেতু সর্বজন বিদিত একজন নেতা, তাই বক্তব্যটি তার ব্যক্তিগত থাকেনি। তখন সেই বক্তব্যটি নিয়ে এমনভাবে আলোচনা সমালোচনা শুরু হয় যাতে মনে হচ্ছিল যেন অন্তর্বর্তী সরকারই 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা ব্যক্ত করেছে। এরপরে সরকারের দায়িত্বশীলদের কেউ কেউ এমন কিছু কথা বলেছেন যাকে বলা হয় হাঁটুরে কথা, মানে অনেক লোক হাঁটে যাওয়ার সময় রাস্তায় যেভাবে অসংলগ্ন কিছু কথাবার্তা বলে সেই রকম। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী 10 এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদের কাছে বলেছেন, ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরো 5 বছর থাকেন। তার ওই বক্তব্য ঘিরে আরো একবার সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতারা আবারও এই প্রশ্ন তোলার সুযোগ পান যে অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একথাও বলেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। বিএনপি নেতার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বললেন, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদের তো ছাত্র জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক বা আলোচনা আরো বহুগুণে উস্কে দেয়। সর্বোপরি বর্তমানে দেশের প্রধান ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি বারবার দাবি করার পরও অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায়, এমনকি বিএনপির এই দাবির বিষয়ে সরকারের বক্তব্য বা অবস্থান কি সেটাও জনসম্মুখে স্পষ্ট করার কোনো প্রয়াস না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার বিষয়টি এবং আগামী সাধারণ নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক মহলের অবিশ্বাস জনমনেও বদ্ধমূল হতে শুরু করেছে। নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, তেমনি সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি দেশের রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের আলোচনা এবং সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামী এবং এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ ও আলোচনা শেষে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নির্বাচনের সময় নিয়ে অবিশ্বাস্য নতুন মাত্রা উন্নীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন, তাদের বারবার দাবি সত্ত্বেও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তারা মোটেও সন্তুষ্ট নন। তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, কেননা সরকার রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে যেসব সংস্কার করার কথা বলছে তা 2-1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। কাজেই ডিসেম্বরে নির্বাচন দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। জামায়াত ইসলামী ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেছে, তারা আগামী রমজানের আগেই নির্বাচন চায়, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান তাদের দাবি। যদিও জামায়াত এর আগে নির্বাচনের কোনো সময়ের কথা বলেনি, সব সময় বলেছে প্রয়োজনীয় সংস্কারের জন্য তারা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায়। জামায়াতের এই অবস্থান পরিবর্তনে দলের শীর্ষ নেতা সাম্প্রতিক ইউরোপ সফর এবং লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কোনো ভূমিকা থাকতে পারে বলে অনেক পর্যবেক্ষকের ধারণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।